প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত, পর্ব সংখ্যা 59, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনিব। নুসরাতকে কবরে শায়িত করে রেখে আসার পরপরই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন নাসির সাহেব আর আরশ। ঘটনাক্রমে ডাক্তারের কাছ থেকে জানা গেল আরশের শরীরে অতিরিক্ত পরিমাণ ক্যানাবিস ড্রাগ পাওয়া গেছে। সেটা শুনে যতটা হতবাক হলো সবাই, তার থেকে বেশি অবাক হলো গত 2 বছর ধরে সে নিয়মিত সেগুলো নিচ্ছে এবং এই লক্ষণগুলো প্রকাশ পায়নি, এমনকি কেউ বুঝতেও পায়নি নিয়মিত সে ড্রাগ নিচ্ছে। লিপি বেগমের মুখে হাত রেখে বসে পড়লেন। হেলাল সাহেব চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। ঢোক গিলে জিজ্ঞাসা করলেন, কোন ধরনের ড্রাগস নিচ্ছে, এর কারণ কি? কোন কারণে সে ড্রাগস নিচ্ছে? ডাক্তার সে কথার উত্তর দিলেন না। জানতে চাইলেন, মিস্টার আরশ কি রাতে ঘুমাতে পারেন না? লিপি বেগম না ভঙ্গিতে মাথা দুলালেন, বললেন, দেশ থেকে ফেরার পর ঘুম হয় না বলতো, সকালে ঘুমোতো। ডাক্তার সৌজন্যতা বজায় রেখে হাসলেন। মিস্টার আরশের ড্রাগস নেওয়ার কারণ হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া। যেহেতু দীর্ঘদিন ধরে ড্রাগ নিচ্ছেন তাই শরীর অনেকটা ক্ষতি হয়েছে। আর কথা কেটে দিল জাইন, বলল, কিভাবে এর থেকে বের করা যাবে সেটা বলুন। ডাক্তার বললেন, এক্ষেত্রে আমাদের বা আপনাদের বিশেষ কিছু করার নেই। রোগী যদি নিজ ইচ্ছে ড্রাগ নেওয়া বন্ধ না করে তাহলে আর কোনো উপায় নেই, তাই ওনাকে সময় দিন। কোনো জিনিস নিয়ে প্যানিক দিবেন না, চোখে চোখে রাখবেন। শরীরের কিছু সুস্থ হলেই মনোরোগ বিশেষজ্ঞ এর কাছে পাঠাবেন কাউন্সিলিং এর জন্য। আর আমি কিছু ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, তা খাওয়াবেন। ডক্টর কথা শেষ করে চলে গেল। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আরশের ঘুমন্ত মুখটা সামনে দেখা গেল, হাতে স্যালাইন আর ক্যানুলা লাগানো। লিপি বেগম ঠোঁট টিপলেন, হাতে হাত রেখে চোখ মুছে দরজা দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন নিমিষেষ। শীতের মিহি সকাল, চারদিকে কুয়াশায় ঢেকে আছে, রোদ নেই। মেঘলা আকাশটা কালো মেঘে লেপ্টে আছে। সেই সুন্দর সকালটা কালো মেঘের দীর্ঘনতা ছড়িয়ে দিতে নাহিয়ানের কানে এসে পৌঁছালো নুসরাতের মৃত্যুর খবর। সেখানে বোমা হামলায় মৃত্যুর খবরটা চারদিকে তোলপাড় করে রেখেছিল, সেখানে নাহিয়ানের নিকট এত দেরিতে খবর পৌঁছালো, তা অবাককর বটে। এই নিয়ে একচোট চিৎকার চেঁচামেচি করলো নাহিয়ান তৌফের ওপর। তৌফ রেগে মেগে নিজেও চেঁচালো, এতক্ষণে পুরো পৃথিবী মানুষ জেনে গেছে এই খবর, আর আপনি জানলেন না কেন ভাই? এটা অবাককর বিষয় না? আপনি জানলেন না ভাবি আম্মা মারা গেছে? তৌফের কথার বিপরীতে আর কোনো খবর বা কথা না বলেই যত দ্রুত সম্ভব ছুটে আসলো পারিবারিক কবরস্থানটায়। টার্নেল নেক সোয়েটার, টি শার্টের ওপর গাঢ় বাদামি রঙের ওভারকোট পরা, গলায় মাফলার পেঁচিয়ে রাখা, তবুও শীতের প্রকোপে কান লাল হয়ে আছে। মুখে সুদর্শন বর্দক উঁচু নাকটা একই সাথে ঠান্ডায় লাল বর্ণ ধারণ করেছে মুহূর্তেই। মিহি বাতাসে চিরুনি না লাগানোই উস্কো খুস্কো চুলগুলো উড়ে এসে কপাল জুড়ে ছড়িয়ে। চোখের ওপর এক দুগাছি চুল পড়ায় হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল নাহিয়ান। পায়ের জুতো গায়ে এক গাদা কাদা লাগিয়ে সেদিন ধ্যান দেওয়ার সময় নেই তার। চোখে পড়ল আশেপাশে অনেকগুলো কবরে। পারিবারিক কবরস্থান হওয়ায় বংশের সবার কবর এইখানেই। সৈয়দ আকবর আলীর কবরের পাশে সৈয়দ আজমল আলীর কবর, এবং তার কবরের পাশের কবরটি হচ্ছে মেহেরুন্নেসার। নাহিয়ান কবরগুলো পাশ কাটিয়ে রাস্তা ধরল, মাটির ধার দিয়ে এগিয়ে গেল সামনে। চোখে পড়ল কিছুটা দূরে একটা কবর। দেখি মনে হচ্ছে নতুন কবর। নাহিয়ান চোখ তীক্ষ্ণ করে তাকালো সেদিকটায়। গুটি গুটি অক্ষরে সাদা ফলকের ওপর জন্ম মৃত্যু লেখা। পা বাড়িয়ে এগিয়ে যেতেই তার শ্বাস আটকে আসলো। সে শ্বাস নিতে পারল না। অনেকক্ষণ সেই গুটি গুটি অক্ষরের দিকে তাকিয়ে রইল। বাঁশের কঞ্চি দিয়ে চারপাশ বেড়ি দিয়ে রাখা। হাঁটু গেড়ে বসে পড়ে হাত ছোঁয়ালো, গিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে কিছুটা ওপরের দিকে। ফলকে হয়তো গতকাল বসানো হয়েছে, চকচক করছে এখনো। সাদা রঙের সিমেন্টের ওপর কালো রঙের গুটি গুটি অক্ষরে লিখে রাখা। নাম সৈয়দা নুসরাত নাসির, স্বামী সৈয়দ আরশ হেলাল, পিতা সৈয়দ নাসির উদ্দিন, মাতা নাজনীন বেগম। জন্ম মৃত্যু, জন্ম সন 31/12/2005,
মৃত্যু সন 8/12/2030। সেই লেখাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ ঘোলা হয়ে আসলো তার, গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। কবরের মাটিতে হাত দিয়ে স্পর্শ করলো, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে বহুরূপে। একদলা মাটি হাতের মুঠোয় চেপে ধরে অশ্রুরুদ্ধ কঠোর কণ্ঠস্বরে বিড়বিড় করলো, সব দোষ আমার, আমার জন্য সব হয়েছে। ইসরাত নামাজ শেষ করে হাত তুলে দেওয়ায় মোনাজাতে নিষ্পাপ নয়নে চেয়ে রইল হাতের দিকে। বুকটা কাঁপছে ধীরে ধীরে। অনেকক্ষণ ধরে হাতের দিকে শূন্য নয়নে চেয়ে কয়েক পলক কাটল। চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের তালু দিয়ে মুছে দেওয়া শেষ করে উঠে দাঁড়াতেই মাথাটা ঝিম ধরে উঠল তার। সামনের দেওয়ালটা অন্ধকার এক মুহূর্তের জন্য ডুবে গেল। ইসরাত চোখ বুজে নিজেকে সামলিয়ে নিল। অতঃপর জায়নামাজ নিজ জায়গায় রেখে রুমের বাহিরে হেঁটে গেল। নাজনীন বেগম রুমে টোকা দিল একবার দুইবার কয়েকবার, কোনো সারা শব্দ আশপাশ থেকে এলো না। উকি দিল সে, দেখলো মা ছবির অ্যালবাম নিয়ে বসে আছেন, নীরবে ছবিগুলো পরখ করছেন। ইসরাত ধীর পায়ে আগালো। বাতাসে বিরিয়ানির গন্ধ ভেসে বেড়াচ্ছে, মানুষের হৈ হৈ শোনা যাচ্ছে, চারদিকে সিন্নি করা হচ্ছে আজ। ইসরাত বসলো মায়ের পায়ের কাছে, অপলক চেয়ে রইল। পায়ে স্পর্শ করলো, তবুও ওপাশ থেকে কোনো নড়াচড়া আসলো না। জিজ্ঞেস করলো, কিছু অনুভব করতে পারছো? চোখের পলক ফেলে বললেন, ভদ্রমহিলা না। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠেকালো মায়ের হাঁটুর কাছে, চোখ বুজে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মা শুধলো, ও এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল কেন মা? আমরা থাকবো কিভাবে ওকে ছাড়া? প্রশ্নের কোনো জবাব এলো না। বাড়ির চার দেওয়াল শব্দগুলোর প্রতিধ্বনিত হয়ে আবারও ফিরে আসলো যেন নিজের কাছেই। আহানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমিরা, মুখে অপরাধবোধের ছায়া। লম্বা সুঠাম দেহের ছেলেটার মুখটা রাগে লাল হয়ে আছে মরিচের মতো। হাতের মুঠি পাকিয়ে এক হাতে অন্য হাত চেপে রেখেছে যাতে কোনোভাবে সামনের মেয়েটাকে থাপ্পড় না মেরে বসে। রাগে চোখ অন্ধ দেখছে সে, তাতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলো, ব্যর্থ। ধমকে ওঠে মারি চেপে, কিসের ইঞ্জেকশন পুশ করেছিলে তুমি আমিরা? কার কথা এসব করছো? আমিরা কেঁপে ওঠে, দুহাত পিছে সরে যায়। আহান এসবের কিছু দেখলো না। বাহু চেপে টেনে আনলো তার কাছে, থুতনিতে এক হাত চেপে ধরেই নিচু মুখটা তুলে ধরলো তার দিকে। উত্তর দাও আমিরা। আমিরা শুভ্র চেহারাখানা ফ্যাকাশে রং ধারণ করেছে, মাথা ঝুঁকিয়ে নিতেই চাইলো, চোয়াল হাতের চাপ বাড়ালো। কি হয়েছে? উত্তর দিচ্ছ না কেন? আমিরা কাচুমাচু করতে করতে ভুরু বাঁকালো সামান্য, গলা নিচে নামিয়ে ফিসফিসিয়ে আহরালো, ভুলে যেও না আমিরা, আমি তোমাকে কেন বিয়ে করেছি। তোমাকে তোমার ভাইয়ের হাত থেকে যেহেতু আমি রক্ষা করে নিয়েই এসেছি, সেহেতু তোমার কোনো রাইট নেই আমার থেকে কিছু লুকানোর। যদি তা করার চেষ্টা করো, আমি এক লহমায় তোমাকে ছেড়ে আসবো তোমার বাড়িতে। আমিরাও ভয়ে কুকড়ে গেল, আমতা আমতা করে উঠলো। আহান তাড়া দিল, ভুরু গুটালো, উচালো কিছুটা উত্তর দেওয়ার জন্য। আমিরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঢোক গিলে বলে ওঠে, আগে কথা দিন চিৎকার চেঁচামেচি করবেন না। আহান খ্যাক করে উঠতে গিয়েও থেমে গেল। তীক্ষ্ণ চোখে আমিরাকে কয়েক সেকেন্ড দেখে নিয়ে বলল, আচ্ছা। আমিরা আহানকে বিশ্বাস করলো না। হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা প্রমিস করুন আগে। বিরক্তিতে তেতে উঠল ছেলেটা, চিরবির করে উঠে বলল, প্রমিস। এবার বলো, কে বলেছে আমাকে ইঞ্জেকশন পুশ করতে? আমিরা অপরাধবোধ নিয়ে চোখ নমালো, বড় আপু বলেছে। আহান কথাটা শেষ হতেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল রুমের বাইরে। পেছন থেকে আমিরা থমকানোর চেষ্টা করলো, তার ধার ধরল না সে। দিক বিদিক শূন্য হয়ে ছুটে যাওয়া ছেলেটা আটকাতে বাহু চেপে ধরে আমিরা। আহান চোখ খিচে রাগে চেঁচালো, হাত ছাড়ো আমিরা। আমিরা গো ধরে বলল, না ছাড়বো না, আপনি আমাকে কথা দিয়েছেন, চেঁচাবেন না। রাখো তোমার কথা তোমার কাছে, আজ আমি শেষ দেখে ছাড়বো। আহান টেনে নিজের বাহু থেকে আমিরার হাত ছাড়াতে চাইলো, মেয়েটা ছাড়লো না তাকে। কাঁধের মতো বাদরের মতো ঝুলে থাকলো কাঁধে এক প্রকার। এবার তার ছেলের নজরে আমিরাকে পরখ করে নিয়ে শুধালো, এই
পাটকাঠির মতো শরীর নিয়ে তুমি আমাকে আটকাবে আমিরা? উত্তর আসলো ঝটপট, প্রয়োজন পড়লে অবশ্যই। আহান শ্লেষ করে হাসলো এক পাশ, তারপর নিজের বাহুতে ধরে টান দিয়ে চলল আমিরাকেই। আহানকে আটকানোর চেষ্টা করলো না সে, তাকে সহ টেনে হিঁচড়ে নিয়ে চলল আহান। ড্রয়িং রুমে আসতে টেবিলের ওপর কাগজে মোড়া সাদা রঙের একটা ফলক চোখে পড়লো। ইসরাতের রুমে যাওয়ার আগেই দেখে নিবে ভেবে পা বাড়ালো সেদিকে, চোখ কুচকে ফলক হাতে তুলে নিল। কাগজের টুকরোগুলো ছিঁড়ে ফেলেছে, ফলকগুলো গুটি গুটি অক্ষরে লেখা। চোখের সামনে ভাসলো, চোখ বলিয়ে দেখে নিতেই এমন সময় চোখে পড়লো স্বামীর নামের জায়গায় আরশের নাম লেখা। যেখানে তালাক হয়ে গিয়েছে সেখানে আবার আরশের নাম এখানে দেওয়া হবে কেন? ওই লোকের নাম কেন দিয়েছে এখানে? চিৎকার করে উঠলো ফলক হাতে তুলে। দেওয়ালে দেওয়ালে সেই চিৎকার প্রতিধ্বনিত হলো। এখানে ওই লোকের নাম কে দিয়েছে? ইসরাত নিচ থেকে আহানের কে চিৎকার শুনে নাজনীন বেগম রুম থেকে ছুটে বেরিয়ে আসলো। দোতলার করিডোর নিজে থেকেই জিজ্ঞাসা করলো কি হয়েছে। আহান সেই কথার উত্তর না দিয়ে শুকনো তুলল সিমেন্টের ফলক ভেঙে ফেলার জন্য। ইসরাত দৌড়ে নিচে নামতে নামতে ক্ষীণস্বরে চেঁচালো, বলবি তো কি হয়েছে? মাথার ওপর ওঠা তুলছিস কেন? পাগল হয়ে গিয়েছিস? নামা বলছি, নামান আহান। আহান গর্জে উঠল আহান। হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি। এখানে এ লোকের নাম কেন? কি করে? ইসরাত এগিয়ে আসতে আসতেই জিজ্ঞাসা করে, কোন লোকের নাম এখানে? আর কেন পাগলামি করছিস? আহান হিসিস করে উঠল, আরশ ভাইয়ের নাম কেন এখানে? ইসরাত কপাল কুঞ্চন করে, থাকলে সমস্যা কি তোর? আহান ঠোঁট বাঁকালো, কটাক্ষ করে বলল, থাকলে কি সমস্যা? তুমি আমায় জিজ্ঞাসা করছো আপু? তুমি কি সমস্যা আপু? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি কি সমস্যা, বল আমায়। আহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। ওদের ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তুমি কি ভুলে গেছো? এরপর আরশ ভাইয়ের নাম কেন এখানে থাকবে? কতটা যুক্তিযুক্ত আমি বুঝতে পারছি না, কেন দিয়েছে এই নাম? আহানের এত কথায় ইসরাত শুনল না, উত্তরও দেওয়ার প্রয়োজন বোধ করলো না, শুধু বলল, রাখ এটা, যেখান থেকে তুলে এনেছিস ওইখানেই রাখ। রাখবো না, এটা ভেঙে নতুন করে বানিয়ে দিয়ে আসবো। ইসরাত খেপে গেল, ঠোঁট চেপে শ্বাস ফেললো তপ্তভাবে। শান্ত স্বরে বলল, তুই রাখবে ওইটা? যা জানিস না তা নিয়ে লাফাবি না আহান। ধৈর্যের বাঁধ ভাঙল আহানের। ইসরাতের কথার ওপর চেঁচিয়ে উঠল উঁচু গলায় প্রথমবারের মতো, কি জানি না আমি, সব তো আমার সামনেই হলো। তালাক দেয়নি আপু, দেয়নি? আমি তো নিজ চোখে দেখলাম তালাকের পেপার সাইন করেছে তারা। ঢোক গেল ইসরাত, বলো, সবসময় চোখের সামনে আমরা যা দেখি তা সত্যি হয় না, ভুলও হয় আহান। আহান চিৎকার করে উঠল, তুমি পুরো পরিবারের সামনে ঘটা ঘটনাকে ভুল বলতে পারো না আপু? ইসরাত কণ্ঠ চেপে হিসিস করে বলল, হ্যাঁ বললাম, সবসময় চোখে দেখা যা সঠিক হবে তা কখনোই না, কখনো কখনো ভুলও হয়। ছেলেটা ইসরাতের কথা কানে তুলল না, চল শক্ত করে ধরা ফলকটা নিয়ে বেরিয়ে যেতে নিতেই ভাঙার জন্য তার পূর্বেই তার বাহু চেপে ধরে থামিয়ে দিল ইসরাত। চোখ মুখ চল শক্ত করে রইল। আহানের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, তুই ওইটা রাখবি না আহান? আহান জেদ ধরে বলল, রাখবো না, শেষবারের মতো বলছি, যেখান থেকে তুলেছি সেখানে রাখ, না হলে। কথা কেটে দিল আহান, না হলে কি করবে? আমিরা দু ভাই বোনের মধ্যে হাঁ করে তাকিয়ে রইল। দুজনকে সামনে আর চিৎকার করতে দেখে একবার নাসাসের দিকে তাকালো, ননাসের দিকে তাকালো, একবার স্বামীর দিকে। কে জিতবে কে হারবে ধারণা করা মুশকিল, কিন্তু ননাসের তিরিক্ষি আওয়াজে ধারণা করা যায় ননাসই জিতবে। কিন্তু যেভাবে একে অন্যের দিকে তাকিয়ে আছে তারা মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলবে একে অপরকে যদি হাত পাই হয়ে যায়। আহানকে দেখে মনে হচ্ছে সারের মতো তাড়া করে বসবে, তাই দুজনকে থামানোর জন্য মিনমিনিয়ে বলল, রেখে দিন না, জেদ করছেন কেন? মুখোমুখি দাঁড়ানো দুই ভাই বোন এক সেকেন্ডের জন্য নিজেদের চোখ সরালো না একে অপরের থেকে। আমিরা মিনমিন করা কথাটা বলে শেষ হতে আহান শাসালো, আমাদের ভাই বোনের মধ্যে কথা বলবে না আমিরা, এখানে তোমার কোনো কাজ নেই, রুমে যাও। আহানের কথা শুনে দুপা পিছিয়ে গেল আমিরা, মাথা ঝুঁকিয়ে নিল। এতগুলো মানুষের সামনে ধমক দেওয়ায় মুখ গোমরা করে রুমে ফিরে যেতে নিবে অমনি তার হাত ধরে ইসরাত থামিয়ে দিয়ে বলল, তার চিন্তা ভাবনার বাহিরে গিয়ে আরেকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। ড্রয়িং রুমের মানুষকে পরোয়া না করে ইসরাত বাজিয়ে একটা থাপ্পড় বসালো সামনে পাহাড় সম লোকটার গালে। আমিরার মুখ হাত চেপে ভয়ে চিৎকার করে উঠল। দুপা সরতেই
চাইলো বাট পারলো না। তার হাত চেপে ধরেছে ইসরাত। কানে ভেসে এলো ইসরাতের কণ্ঠস্বর, তোর আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। নিজের বউকে তুই যেখানে সম্মান করতে জানিস না, সেখানে আর বোনের ব্যাপারে তোর নাক গলানোর অধিকার নেই। যা সামনে থেকে সর, না হলে তোকে আমি পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো, জানোয়ার। ইসরাত টেনে আহানের হাত থেকে ফলকটা নিয়ে চলে গেল। যেতে যেতে শাসিয়ে গেল চোখ দিয়ে। আমিরাকে উদ্দেশ্য করে বলল, সময় থাকতে এই পাগলা সারকে লাগাম টেনো। আমিরা, স্ত্রীকে কিভাবে সম্মান করতে হয় তা শেখাও। আমিরা হতবিম্বল চোখের ইশারায় ইসরাতের যাওয়ার দিকে চেয়ে রইল। অতঃপর চোরের মতো মুখ বানিয়ে আর চোখে আহানের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হনুমানের মতো মুখ করে তাকিয়ে আছে সে। ঠোঁট টিপে হাসলো। হাসি আটকানোর বৃথা চেষ্টা করলো আমিরা, হয়ে উঠল না। দম আটকানো হাসি তোরে কেঁপে উঠল তার সমগ্র বদন। তিরিখে কণ্ঠে আহান জিজ্ঞাসা করলো, খুব হাসি পাচ্ছে? হিহি করা শুরু করেছো অসভ্য মেয়ে? কথা শেষ হলো না ছেলেটা সত্যি সত্যি। আমিরা হিহি করে হেসে উঠলো। আহান দাঁতে দাঁত চেপে দুপা আগাতে আমিরা ভোদর দিল। নুসরাতের মৃত্যুর 5 দিন পূর্ণ হলো সেদিন, যেদিন দুপুরে জানা গেল সিলেটের মেয়র নাহিয়ান আবরার পূর্ব গ্রেফতার হয়েছে। এর সাথে জানা গেছে ইউনিমার্টে হামলার পেছনে নাহিয়ান আবরার পূর্ব পরোক্ষ যুক্ত পরোক্ষভাবে। এমনকি কালোবাজারের বাচ্চা শিশুদের কিডন্যাপ, লিভার, কিডনি, দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ পাচার করেন তিনি। যেদিন এই ঘটনার সামনে আসলো সেই দিন থেকেই মানুষের বদদোয়া দেওয়া শুরু হলো। প্রথম যে নাহিয়ান আবরার পূর্ব ছিল মানুষের কাছে প্রিয়জন, যাদের স্বর্গের দূত মনে করত মানুষ, তারাই গালি দেওয়া শুরু করলো। নাহিয়ানকে গ্রেফতার করার 2 দিন পর মামলাটা আদালতে তোলা হলো। তার সামনে একদিন দুপুরে তার সাথে সিলেটের সেন্ট্রাল জেলে দেখা করতে আসলো অনাকাঙ্ক্ষিত এক মেহমান। তাকে দেখে নাহিয়ান বিভ্রম হলো। মুখ ফিরে বেরিয়ে আসলো পুরুষালী কাতর কণ্ঠস্বর, নুসরাত। ইসরাত হাসলো, মুখোমুখি বসলো নাহিয়ানের। হিজাব পেঁচানো সুশ্রী মুখটা জলজল করে উঠল। কেমন আছেন পূর্ব? নাহিয়ানের আবারও বিভ্রম হলো চোখের সামনে। ইসরাতের দিকে তাকিয়ে থেকেই নির্বিশেষে ইসরাত আবারও জিজ্ঞাসা করলো, ভালো আছেন? সেই প্রশ্নে জবাব না দিয়ে কাচের ওপাশ থেকে শুধালো সই, কেমন আছো? আছি তা জিজ্ঞেস করে তাচ্ছিল্য করছেন? ইসরাত নির্বিচার হাসলো, তা কেন করতে আসবো? দেখতে আসলাম আপনাকে। আমার বোনের খুনি শিকের ওপাশে কেমন আছে দেখতে। নাহিয়ান কাপা হাতে শিক চেপে ধরে কাপা গলায় বলল, আমি খুনি নই। আপনি খুনি পূর্ব। আমার বোন সহ অনেকে খুন করেছেন আপনি খুনি। এসব করে কি লাভ হলো? হাজার হাজার মানুষ মরল বিনা কারণে। নাহিয়ানের মস্তিষ্কে সে কথা মেনে নিতে পারলো না। হতবাক মুখে চেয়ে রইল ইসরাতের দিকে। ইসরাত মুখটা সরিয়ে নিয়ে আবারও নুসরাতের চেহারা সেখানে ভেসে উঠল যেন পূর্বের সামনে। ওইদিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় একটা কথা মনে হলো। একবার নুসরাতকে সে জিজ্ঞেস করেছিল, মেয়ে মানুষ হয়ে এত দুঃসহ এবং অহংকার, মাঠে মারা পড়বে তার ভয় নেই তোমার? সেদিন নুসরাত ছিল এমন, এটাই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ। অহংকার, দুঃসাহস হলো আমার মতো মেয়েদের অলংকার। যদি না থাকে তাহলে এই পৃথিবীর বুকে বেঁচে থাকা তো বৃথাপূর্ব। দুপাশে মাথা দুলিয়ে উঠে বলল সে, এত অহংকার, এত দুঃসাহস কোথা থেকে আসে আপনাদের? ইসরাত ঈর্ষাদ হাসে, সেটা না জানলেও আপনার চলবে। নাহিয়ান তাকিয়ে থাকায় কিছুক্ষণ, আবারও বিভ্রম শুরু হয়। চোখের পলকে দৃশ্যপাট পাল্টে গিয়ে সেখানে রেস্টুরেন্টে চলে এলো যেন। সে আর নুসরাত মুখোমুখি বসা। নুসরাত হাসছে তার দিকে তাকিয়ে, মিহিসরে শুধালো, খারাপ কাজ করেন পূর্ব? নাহিয়ান চমকালো যেন, বই কি একটু। নুসরাতের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে চাইলেও আবারও। মেয়েটা হাসলো। এই মেয়ে এত হাসে কেন নাহিয়ান জানে না। আগে কখনো এত হাসতো না তাকে দেখে, কিন্তু গতবার আর এবারে দেখা হঠাৎ একটু বেশি হাসছে। একটু আগে সে হেসে হেসে কঠিন সত্য জিজ্ঞাসা করে ফেলেছে, তাকেও দূর থেকে দেখে ঠাহর করতে পারবে না। নাহিয়ান হাসি মুখটার দিকে তাকিয়ে রইল সেকেন্ড কয়েক, তারপর দৃষ্টি নামিয়ে নিল নিচে। মেয়েটা আবারও একই সুরে ডাকলো। নাহিয়ান তাকালো আবারও নুসরাতের দিকে। ছিপছিপে গড়নের মেয়ে, সাধারণ বাংলাদেশি বাঙালি নারী।
তেমন বিশেষত কিছু নেই, একটু ব্যতিক্রম আছে শুধু। যখন সে কথা বলে, হোক সেটা উল্টাপাল্টা, পাশের জন কখনো তার কথা শোনা থেকে থামাতে পারবে না। মানুষ নিজের কথা দ্বারা আকর্ষণ করতে পারে সামনের মেয়েটা। নাহিয়ান ভেবে পায় না, যেখানে বাঙালি নারীদের চাল চলন, পোশাক আশাক, আদব কায়দা এমন না, বাঙালি নারীরাও যেখানে কখনো পায়ের ওপর পা তুলে বসে না, সেখানে নিজের থেকে বড় একজনের সামনে, সেখানে তার পায়ের সামনে পা তুলে বসে আছে অনায়াসে। সে কি বলল? মনে করলো তাকে তার কিছু এসে যায় না, এই জন্যই কি এই মেয়ে তার ভালো লেগেছে, পছন্দ হয়েছে? সাধারণের মধ্যে অসাধারণ এক ভদ্র মহিলা। বিকালে চিমানো কমলাটে রোদ এসে গ্লাস দিয়ে প্রবেশ করলো সরাসরি নুসরাতের টেবিলের ওপর। পড়তেই কিছু কিছু আলো বিচ্ছিন্ন পড়লো নুসরাতের মুখের ওপর। তাতেই দেখতে বেশ মিষ্টি লাগছে তাকে। শ্যামলা ত্বক জলজল করে ওঠে। নাহিয়ান তাকিয়ে থাকে নুসরাতের ভুরুর ওপর তুলতেই হেসে জিজ্ঞাসা করলো, কি দেখছেন? নাহিয়ান মাথা ঝুঁকিয়ে মৃদু হাসলো। নুসরাত মুখে এক চেপি কোকের টুকরো তুলে নিল। আলগোছে মুখ নাড়িয়ে হেসে বলল, ভীষণ মনোযোগ দিয়ে, সরি এটা কেক হতো। কেকের আরেক টুকরো কেটে মুখে তুলল। এত মনোযোগ দিয়ে কেকের দিকে দেখে নাহিয়ান শুধালো, আপনার মিষ্টি জিনিস পছন্দ? নুসরাত মাথা দোলালো, বলল ভীষণ। নুসরাতের উত্তরের বিপরীতে আবারও প্রশ্ন করলো, কতটা পছন্দ? তারা উত্তর আশা করলো এই পর্যন্ত। তাদের যতটা দেখা হয়েছে, কথা হয়েছে নুসরাতের কাছ থেকে, শুধু তেরা উত্তরই পেয়েছে এই লোক। কিন্তু তাতে অবাক করে দিয়ে নুসরাত দাঁত বের করে হাসতে হাসতে বলল, মিষ্টি জিনিসের লোভ দেখিয়ে যে কেউ অপহরণ করে নিয়ে যেতে পারে। টপ সিক্রেট, পূর্ব পশ্চিম ফাঁস যেন না হয়। নাহিয়ান মাথা দোলালো, হাত তুলে ওয়েটারকে ডাক দিল। লোকটা এগিয়ে আসতে একটা পেস্ট্রি অতিরিক্ত হুইপ ক্রিম দিয়ে, মিষ্টি ও বেশি থাকে যেন। ওয়েটার অর্ডার গ্রহণ করে চলে গেল। নুসরাত ফর্ক দিয়ে খেতে খেতেই হাসলো মুখ তুলে। নাহিয়ান জানতে চাইলো, আমিও কি আপনাকে অপহরণ করতে পারি মিষ্টি জিনিসের লোভ দেখিয়ে? অবশ্যই করতে পারেন। দেখুন পাস্ট হোক কিনা, পাস্ট হন কিনা। নুসরাতের কথা শেষ হতেই নাহিয়ান তার ঠোঁটের কোণের দিকে ইশারা করতে বলল, এখানে লেগে গেছে। কোথায়? নাহিয়ান হাত বাড়িয়ে মুছে দেওয়ার আগে নুসরাত টিস্যু দিয়ে ঠোঁটের আশপাশ ভালোভাবে মুছে নিল। সময় নিয়ে ডাকলো, এইবার পূর্ব। কয়েক সেকেন্ড কাটলো। নুসরাত জিজ্ঞাসা করলো, খারাপ কাজ করেন কেন? উত্তর দিলেন না যে। নাহিয়ান মাথা ঝুলিয়ে ফেলল। নুসরাত আবারও বলল, মানুষ আপনাকে কি ভক্তি করে, আর আপনি পিঠে পিছে ছুরি চালাচ্ছেন, ধোকা দিচ্ছেন তাদের। লজ্জা লাগে না? এ বিষয়ে আমরা কথা না বলি। নুসরাত মাথা দোলালো, বলল, বেশ, এ ব্যাপারে কথা বলছি না, শুধু বলুন কবে ভালো হচ্ছেন। নুসরাত থমকালো, তারপর আবারও বলল, জানেন তো অন্যের সাথে খারাপ করলে নিজের সাথেও হয়ে যায়, তাই আগে ভাগে ভালো হয়ে যান। নাহিয়ান উত্তর দিল না। এর মধ্যে পেস্ট্রি নিয়ে হাজির হলো ওয়েটার। তাকে স্বস্তির শ্বাস ফেললো সে। নুসরাত সে বিষয়ে কথা বলল না। গোলাপি কালার অতিরিক্ত হুইপড ক্রিম দিয়ে রাখা কেকটা খেতে ব্যস্ত হলো। একটা প্রশ্ন বারবার নাহিয়ানের মনে উকি দিল, কিছু জিজ্ঞেস করতে পারল না। ইসরাত নাহিয়ানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করলো, তাই ঠোঁট উল্টে একটু হাসলো। উঠে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য। কোনো কথা না বলে চেয়ে চেয়ে তাকে অস্বস্তিতে ফেলছে লোকটা। এক পা বাড়াতে পেছন থেকে প্রশ্ন ভেসে এলো, চলে যাচ্ছেন? কি জি, দেখতে এসেছিলাম, দেখা শেষ, এবার যাচ্ছি। নাহিয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, বলল, একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আমার কি শাস্তি আশা করেন আপনি? যাবজ্জীবন কারাদণ্ড। সামান্য বিস্মিত হলো সে। ঠান্ডা চোখে ইসরাতের দিকে তাকিয়ে শুধালো, কিন্তু সবাই তো আমার মৃত্যুদণ্ড চাচ্ছে, আপনি কেন কারাদণ্ড চাচ্ছেন? ইসরাত নিষ্প্রাণ চোখে দুটো কোচকে হেসে বলল, আমার বোন যেভাবে তিলে তিলে মরেছে, আপনিও সেভাবে শিকের ওপাশে তিলে তিলে
মরবেন তা আমি দেখতে চাই। এত মানুষের হত্যাকারী একেবারে শাস্তি পেলে কিভাবে হয়? তা হয় না পূর্ব। নাহিয়ান হেসে ফেলল ইসরাতের পানে তাকিয়ে। ইসরাত নিজেও সে হেসে ফেলল। দুজনের হাসির শব্দ অশরীরীর মতো চার দলে বাড়ি খেলো। ফিরে আসলো আবারও ভেতরে। নাহিয়ান সাথে দেখা করা শেষ হতেই ইসরাত ফিরে আসলো সোজা নাসির মঞ্জিলে। বাড়ির ভেতর পা রাখতে পারলো না, তার হাতটা চেপে ধরলো একজন। ইসরাত জানে কে চেপে ধরেছে, তাই আলগোছে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ঠান্ডা অবয়কে চোখে রেখে তাকালো জাইনের দিকে। লোকটা আবারও তার হাত ধরতে চাইলো। সে গুটিয়ে নিল নিজেকে, কঠোর স্বরে বলল, আমার থেকে দূরে থাকুন। জাইন সে কথায় কানে তুলল না। আবারও ইসরাতের হাত চেপে ধরল। চোখ তীক্ষ্ণ করে জানতে চাইলো কোথায় গিয়েছিলেন। সেটা জানার জন্য আপনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেন? ইসরাত শ্বাস ফেলে শব্দ করে বলল, আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বাধ্য ইসরাত। ইসরাত ভুরু বাঁকালো। শ্লেষ কটাক্ষ দুয়ের মিশ্রণে একটু করে হাসলো, যেন জাইনের নর্দমার কোনো কীট মনে হচ্ছে এখন। আমি বাধ্য। আমি কী সব ননসেন্স কথা বলছেন আপনি? অবশ্যই আপনি বাধ্য। আপনি আমার স্ত্রী। ইসরাত দুপাশে মাথা দুলিয়ে তাচ্ছিল সহিত হাসতে লাগলো। জাইনের কথা তার নিকট কোনো জোকস মনে হলো। নিজের হাত ছাড়ানোর বৃথা প্রচেষ্টা করলো। সে জানে এই লোক যতক্ষণ পর্যন্ত ছাড়বে না সে ছাড়তে পারবেও না। শ্লেষ করে বলল, স্ত্রী? আমি 5 বছর আগে যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সে সম্পর্ক টেনে আনছেন আমাদের মাঝে। সম্পর্ক শেষ হয়নি। আমি তোমাকে তালাক দেইনি। তো কি হয়েছে? সেই অধিকার আপনার নেই। আপনি সেই অধিকার খুইয়েছেন। জাহিন ভুরু কোচকে জানতে চাইল, কেন নেই? ইসরাত ব্যাঙের মতো হা করে ফাঁকা শ্বাস ফেলল। এসব নাটক মোটেও ভালো লাগছে না। শরীরটা এত ধকল নিতে পারছে না। একটু ঘুমানো উচিত। কতদিন হয় বিছানায় গা এলানো হয়নি। জাহিন হাত একটু ঢিলে হতেই নিজের হাত ছাড়িয়ে নিল। সে বলল, ডেফিনেশন চাইছেন? আপনি জানেন না সম্পর্ক কেন শেষ? ইসরাত তার ছিলে মাথা ঘামালো না। এদিকে মোটেও মাথা ঘামালো না। জাইন বলল, না জানি না। আপনার কাছে জানতে চাচ্ছি। মোটেও আমাকে এই নামে ডাকবেন না জাইন। আমি আপনার স্ত্রী নই। শুনেছেন আপনি? আমি আর আপনার স্ত্রী নেই, কিন্তু আমার কাছে লিগ্যাল পেপার আছে আপনি আমার স্ত্রী। ওই 2 আনার পেপারের কোনো দাম নেই আমার কাছে। কেন দাম নেই? দাম কেন নেই? তাই নাই। দাম কেন নাই তাই নাই। যখন আমার বাপ মার সাথে লড়ছিল তখন আপনি কোথায় ছিলেন? মরার সাথে লড়ছিল তখন আপনি কোথায় ছিলেন? যখন আমার পুরো পরিবার ভঙ্গুর আপনি কোথায় ছিলেন? বিয়ের সময় তো অনেক বড় বড় ওয়াদা করেছিলেন, কখন আমার চোখে পানি পড়তে দিবেন না, এই করবে না সেই করবে না। তাহলে বিয়ের 100 দিনের না পেরোতেই সব ওয়াদা ভুলে আমাকে ফেলে চলে গেলেন কিভাবে? কে সেই ব্যক্তি যে নিজের ওয়াদা রক্ষা করেনি? আমি তো বলিনি এত বড় বড় ওয়াদা করুন। আপনি নিজে থেকে করেছেন। তাহলে কেন একটাও পূরণ করতে পারলেন না? জানেন আপনি কাপুরুষ। এই পরিবারের একটা ছেলে হলো কাপুরুষ। এই শয়তানগুলো বড় বড় ওয়াদা করতে পারে কিন্তু সেগুলো পূরণ করতে পারে না। আপনার সাথে আমার এই 100 দিনের সংসার ছিল। আমার সেই 100 দিনের সংসার 5 বছর আগে শেষ হয়ে গেছে। যখন আপনাকে আমার প্রয়োজন ছিল তখন আপনি আমার সাথে ছিলেন না। এখন আপনাকে আমার প্রয়োজন নেই। যখন আমার ভাইকে আমাকে একা টেনে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমার মা তার পায়ে শক্তি পায় না। আমার বাপ একবার হার্ট অ্যাটাক করেছে, এখন নিজ পায়ে দাঁড়াতে পারে না। আপনি তো কখনো আমার বিপদে পাশে ছিলেন না। তাহলে আমি কেন কোন ভরসা আপনার সাথে যাব? বলুন, কোন ভরসায়? জাহিন ইসরাতের কাছ চেপে ধরে কাছে টেনে আনলো। গলা ফাটিয়ে চিৎকার করে হাঁপিয়ে উঠেছ। শ্বাস নিচ্ছে টেনে টেনে। জাইন শান্ত স্বরে বলল, ইসরাত আপনি আপনার জায়গায় ঠিক, কিন্তু আপনাকে বুঝতে হবে আমার পরিবারটাও তো তখন কি সাফার করেছে। ইসরাত খেকে ওঠে। কেন আরশ ভাইকে দেশে রেখে চিকিৎসা করা যেত না? আমি আপনার সঙ্গ দিতাম, আপনি আমার কাঁধ হতেন। আমি আপনার কাঁধ হতাম, একে অন্যের ভরসা দিতাম। কিন্তু আপনি কি করলেন? প্যারিস চলে গেলেন, সকল দায়িত্বের ভার গুছিয়ে নিয়ে গেলেন।
দিয়ে গেলেন আমার ওপর। পরিস্থিতির মোকাবেলা না করে গা বাঁচিয়ে পালিয়েছেন আপনারা। কেন কেন কেন? অন্যদের কি বলবো? আমার ঘরেই তো আরেকটা বেঈমান আছে, ওইটাও তো বড় স্বার্থপর। নিচে উড়াল দিয়েছে আর আমাকে এই দুনিয়াতে জাহান্নামে ফেলে গেছে। সবাই স্বার্থপর। আপনি, আপনার বাবা মা, আমার বাবা মা, ইরহাম, আহান সবগুলোই স্বার্থপর। আমার বোনটা তো সবচেয়ে বড় স্বার্থপর। এখন আমিও স্বার্থপর হব, কারো পরোয়া করব না। বেঁচে থাকলে বেঁচে থাকুন, মরে গেলে মরুন। আমি কোনো পরোয়া করি না আর কারো। আমি স্বাধীন হয়ে ঘুরবো এখন। দীর্ঘক্ষণ কথা বলে হাঁপিয়ে গিয়েছে ইসরাত। সময় নিয়ে শ্বাস ফেলে গাল ভরে ঘরে ফেরার জন্য ঘুরতে যাবে জাহিন তার বাহু চেপে ধরে শক্ত করে বলল, নিজের অভিমানগুলো শুধু প্রকাশ করলেন, আমারগুলো শুনবেন না? ইসরাত কথা কেটে জানতে চাইল, কিন্তু জাহিন শক্ত হাতে তার বাহু চেপে থামিয়ে দিল। এখন আমি বলবো, আপনি শুনবেন। এই যে আপনারা তো অভিযোগ প্রকাশ করলেন, আমার অভিযোগগুলো শুনবেন না? আপনার অভিযোগ কার প্রতি? আমার প্রতি। কিন্তু আমার জানা মতে আমি এমন কিছু করিনি যার জন্য আপনি আমার প্রতি অভিযোগ করবেন। আপনি তো আমার অপরাধী। জাইন চোখ বন্ধ করে শ্বাস ফেলল। ইসরাতের কথায় উত্তর না দিয়ে বলতে শুরু করলো, নুসরাত আর আরশে ডিভোর্স হওয়ার পর আপনার শরীর খারাপ হতে শুরু করেছে। দেশে থাকতে সেই লক্ষণ প্রকাশ পেল। সারাদিন রুমের মাঝে বসে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে, এমনকি খাবার খেতে বসলেও একটা টেবিল খালি রাখতো। দিন দিন আরশের শরীর খারাপ হতে লাগে। আপনি নিজে দেখেছেন, রুম থেকে বের হতো না, খেত না, কারোর সাথে কথা বলতো না, শুধু নুসরাত নুসরাত করতো। আম্মু আরশের চিন্তায় নিজে অসুস্থ হয়ে গেল। আব্বু তারা দিল, দেশে থাকলে নুসরাতের স্মৃতি নিয়ে আরও বেশি মনে পড়বে, তার চোখের সামনে দেখলেও কষ্ট হবে, তাই টিকিট কেটে ডেট পিছিয়ে আনার জন্য। আমি প্রথমে না করি, বলি দেশ থেকে চিকিৎসা করান, কিন্তু আব্বু শোনেনি, তিনি ফিরে যাবেন। এমনকি কসম কেটে দিয়েছিল আমাকে। আমি যেদিন টিকিটের ডেট পিছিয়ে আনলাম সেদিনই জানলাম আপনি রাগ করে বসে গেছেন। আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি ইমুম্যাচুয়ারের মতো পাল্টা আচরণ করে ফিরে দিলেন আপনি আমায়। ইসরাত, আমি ওনাদের বড় সন্তান। বাবা মায়ের ছোটদের থেকে বড়দের প্রতি আশা ভরসা আকাঙ্ক্ষা একটু বেশি থাকে। আমি আমার বয়স্ক বাবার কথা না করতাম কিভাবে? এত এত চিন্তার ভরে আমি বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম, মন মেজাজ ক্যাটকেটে হয়ে গিয়েছিল। সেদিন আপনাকে আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু কিভাবে যেন তীক্ষ্ণ কথাগুলো বেরিয়ে আসলো। ভাবলাম হসপিটালে গিয়ে আপনার সাথে দেখা করব, যা ভুল বোঝাবুঝি হয়েছে তা মিটিয়ে আসবো। কিন্তু সেদিনই আরও আত্মহত্যার চেষ্টা করলো। হাতের রক কেটে বসে পড়লো মেঝেতে। আম্মুর অবস্থা ভয়ানক, কেঁদে কেটে নিচে অসুস্থ হয়ে পড়লো। আব্বু আম্মুকে নিয়ে ছুটলো, আমি আরশকে। বাড়ির সবাই তখন মেজ বাবার কাছে। একা হাতে সামলাতে গিয়ে হিমশিম খেলাম। আরশের অবজারভেশনে রাখা হলো। যখন হুঁশ ফিরল হাসলো একটু। বুঝলাম আত্মহত্যার মতো জঘন্য কাজ না, বোঝালাম আত্মহত্যার মতো জঘন্য কাজ না করাতে। ধমকালাম না যদি হিতে বিপরীত হয়। কথা শেষ হওয়ার পূর্বেই তাকে ঘুমে টলে পড়লো। ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার আবারও ঘুমিয়ে পড়লো। সারাদিনের ক্লান্তি, আমারও ঘুম চোখে থেকে সরে না। আবারও ছুরি হাতে নিয়ে বসে পড়ে আরশ। ঘুম ভাঙতে দেখলাম রক কেটে পড়ে, রাগে ফেটে পড়ে বসালাম থাপ্পড়। জিজ্ঞাসা করলাম আত্মহত্যার চেষ্টা করছে কেন, কি হয়েছে ওর? শুধু হাসে আমার কথায়। বিপরীত এবারও হাসলো, কোনো বাক্য উচ্চারণ করলো না। সাথে আছেই তো বরাবরের ন্যায় নুসরাত নিয়ে হ্যালুসিনেশন, যেখানে যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। এই অবনতি দেখে আম্মু আরও ভেঙে পড়লো। রক্তচাপ বাড়লো সময়ে অসময়ে কান্না করতে করতে। তাই ডাক্তার বললেন, এমন হতে থাকলে হার্ট অ্যাটাক হবে রোগীর। দুজনকে ভালো আবহাওয়ায় নিয়ে যেতে হবে। ডক্টরের কথা মতো আরশ আর আম্মুকে ওই অবস্থায় নিয়ে দেশ থেকে পাড়ি জমালাম। তখন আমার মাথায় কিছু ছিল না। আম্মু কান্না, আরশের আত্মহত্যার চেষ্টা, আব্বুর ভঙ্গুর শরীর। আমি কি করতাম? এক হাতে সামলাতে সামলাতে আমিও হাঁপিয়ে উঠেছিলাম। মাহাদির সাথে যোগাযোগের চেষ্টা করলাম, সম্ভব হয়ে উঠল না। প্যারিস ফিরে 2 সপ্তাহ পর মাহাদির সাথে যোগাযোগ করে জানলাম সায়েদ আঙ্কেল অসুস্থ, ডায়াবেটিস বেড়েছে, কিডনিতে পাথর, একই সাথে অসাবধানতার সব ধরনের রোগী বেঁধে বেঁধেছে তার ঘাড়ে। এত খারাপ খবরের মাঝে দেশ থেকে একটা ভালো খবর আসলো, মেজো বাবা সুস্থ হয়ে ফিরেছে, সাথে ইরহাম। আমি স্বস্তির শ্বাস ফেললাম। ভাবলাম আরশ ঠিক হলে দেশে আসব।
এসে আপনাকে মানিয়ে নিয়ে যাব, সবার কাছে ক্ষমা চাইবো এভাবে ফেলে রেখে যাওয়ার জন্য। কিন্তু অ্যাসাইনমেন্টে পাঠানো 2 মাস পার হতেই তাকে অ্যাসাইনমেন্টের সদস্য এসে রেখে গেল বাড়িতে। বলে রোগীকে রাখা সম্ভব না, অত্যাধিক এগ্রেসিভ ব্যবহার করেন তিনি। বাসায় রাখলাম, ততদিনে আর আত্মহত্যার চেষ্টা করেনি। ভাবলাম সুস্থ হয়ে গিয়েছে। আমার সেই ভাবনার বদলে এক রাতে ওর বিছানায় নিচে এক গাদা হুইস্কির বোতল পাওয়া গেল। মাথা ঠিক রাখতে পারলাম না, গায়ে হাত তুললাম। আমার হাতে মার খেয়ে হাসলো শুধু। মাহাদি কয়েকদিন পর আসলো। যখন সব ঘটনা জানলো, বলল আরশকে নিয়ে হলিডেতে ঘুরতে যাবে। আমি সায় দিলাম। আমেরিকায় ঘুরতে গেছে। ফিরে আসার দিন রাস্তায় দাঁড়িয়েছিল এক পাশ হতে ওপাশ যাওয়ার জন্য। হঠাৎই বাসে দেখে তার নিচে নাকি লাফ দিয়ে দেয়। আল্লাহর রহমতে বেশি ক্ষতি হয় না। পায়ে ফ্র্যাকচার হইল, ফাইন কেটে গিয়েছে, সেগুলো পরিশোধ করলো মাহাদি। সুস্থ হওয়ার পর আবারও গিয়ে নিয়ে আসলাম, ইমার্জেন্সি অ্যাসাইনমেন্টে ভর্তি করলাম। 8 মাস পর সুস্থ স্বাভাবিক হয়েই ফিরলো। ভাবলাম এবার দেশে ফিরবো, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠলো না। ইসরাত এতক্ষণ চুপ করে কথা শুনলো, এবার নিজেই জিজ্ঞাসা করলো, তাই বলে 5 বছর লেগে গেল ফিরে আসতে? জাইন চুপ করে দাঁড়িয়ে রইল। তার কাছে এর জবাব নেই। চোখ বন্ধ করে শ্বাস ফেললো মেয়েটা। বলল, জাইন, আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। আপনি ওই সময় আপনার ফ্যামিলিকে ফেলে রাখতে পারেননি, একজন সুপুত্র হয়েছেন। কিন্তু আমার ক্ষেত্রে আপনি না ইনসাফই করেছেন, ব্যালেন্স করতে পারেননি পরিবার আর আমার মধ্যে। জাইন কাতর স্বরে বলল, একটা সুযোগ দেওয়া যায় না? না জাইন, সুযোগ দেওয়া যায় না। আপনার দিকে তাকালে আমার সেই স্বার্থবাদী কথাগুলো মনে পড়ে। সম্ভব না। জাইন শুকিয়ে যাওয়া গলায় ভেজাতে ঢোক গিলল কিছুটা। সম্ভব হলো না। ইসরাতের দৃষ্টিতে চেয়ে থাকলো। চেষ্টা করলে সম্ভব ইসরাত। ইসরাত হাসলো বেমসৃত। যা ছিল তা 5 বছর আগে শেষ হয়ে গিয়েছে। একবার ভেবে দেখা যায় না? ভাবতে গেলে আবার সেই স্বার্থবাদী জাইনের কথা মনে পড়ে। তাহলে তুমি আমাকে ক্ষমা করোনি? ক্ষমা করার মালিক তো আল্লাহ, আপনি কে? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই জাইন, আমাদের পথ চলে এইটুকুই ছিল। জাইন ইসরাতের হাত চেপে ধরল, বলল, আমাদের এই সংসার হতে পারে ইসরাত, এত নিষ্ঠুর হবেন না। আমাদের সংসার হয়েছে জাইন, এই 100 দিনের, যে সংসারটার উত্তাল সমুদ্রের নাবিক ছাড়া ডিঙি নৌকার মতোই ডুবে গিয়েছে, ওইটাই আমাদের সংসার ছিল।